নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা প্রাণাধিকাশু গল্পটি পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প প্রাণাধিকাশু। থানা পুলিশ, পুলিশ অফিসারের বাড়ি, হাসপাতাল, মর্গ, অনেকগুলো জায়গায় টানাপোড়েন করে বহু ক্লেশ, বহু যন্ত্রণা, বহু জেরা, বহু অপমান আর বহু গ্লানির মধ্য দিয়ে দীর্ঘ একটা দিনের সমুদ্র পার হয়ে যখন বাড়ি ফিরলেন শচীনাথ, তখন রাত অনেক। কে বা কারা সঙ্গে সঙ্গে ছিল, শচীনাথের মতোই ক্লেশ কষ্ট সয়েছে সারাদিন, তার এখন মনে পড়ছে না শচীনাথের। ভাগ্নে নিমাই কি, আর ছোট শালা নিধু, আর বন্ধু দেবেশ, তারাই বোধহয় সঙ্গে করে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে, নাকি তারাও এসে এই বাড়িতেই রয়ে গেছে। ট্যাক্সি থেকে কি সবাই নেমেছিল? খালি ট্যাক্সিটা ফিরে গেল, নাকি শচীনাথ একাই নামলেন, বাকি সবাই চলে গেল? ভালো করে মনে করতে পারছেন না শচীনাথ। তবু হঠাৎ মনে হলো এ বাড়িতে নামলে ওরা ভুল করবে। ওদেরও তো শচীনাথের মতো তেষ্টা পেয়েছে, একটা সমুদ্রের জল শুষে খাবার ইচ্ছের মতো তেষ্টা। এ বাড়িতে কোথায় সেই জল? তাছাড়া ওদের খিদেও পেয়েছে, সকাল থেকেই তো ঘুরছে শচীনাথের সঙ্গে। তবু শচীনাথ ঠিক এই মুহূর্তে মনে করতে পারলেন না কিন্তু সত্যিই কারা কারা ছিল শচীনাথের সঙ্গে। পেট থেকে গলা পর্যন্ত ধুলোর মতো লাগছে, ভিতর থেকে একটা কাঠ বমি ঠেলা মারছে। বড় এক কুঁজো জল যদি থাকতো এ ঘরে। কিন্তু এই ঘরটা শচীনাথের বইপত্রের ঘর, এ ঘরে জলের কুঁজো কলসি থাকে না। সিঁড়ির মাঝামাঝি নিচু ছাদের এই ঘরটাতেই ঢুকে পড়েছিলেন শচীনাথ সিঁড়ি উঠতে উঠতে। দোতলা পর্যন্ত আর ওঠেননি। কি করে উঠবেন? দোতলায় লীলা নেই? উঠলে লীলার মুখোমুখি হতে হবে না? আশ্চর্য, শচীনাথের কাছে কেউ আসছে না। কেন আসছে না? ভয়ে? যেমন ভয়ে শচীনাথ দোতলায় উঠছেন না। কিন্তু ফটিকটাও তো আসতে পারত। ওর এত ভয় কিসের? বাড়ির একটা ছোঁড়া চাকর বই তো কিছু নয়। ওর এত কি বুদ্ধি চিন্তা হবে যে ভাববে বাবুর ঘরে আর এখন ঢুকব না, বাবুর মন খারাপ? এত বুদ্ধিমান না হয়ে ফটিক যদি একটু বোকার মতো হঠাৎ এ ঘরে এসে ঢুকে পড়ত, শচীনাথ তো ওর কাছে এক গ্লাস জল চাইতে পারতেন। কিন্তু আজ ও বোকার মতো কাজ করছে না, অথচ শচীনাথের পেটের মধ্যে পাক দিচ্ছে, ভীষণ পাক। শচীনাথ হয়তো অজ্ঞান হয়ে যাবেন। আহা, অজ্ঞান হয়ে শুয়ে পড়বার আগে যদি এক গ্লাস জল পেতেন শচীনাথ। এক কুঁজোও চাইছেন না শচীনাথ, শুধু এক গ্লাস ঠান্ডা কনকনে বড় এক গ্লাস জল। শচীনাথের থেকে সামান্য কিছু তফাতেই রয়েছে সেই বস্তু, শচীনাথের নিজের উপার্জনের টাকায় কেনা ফ্রিজের মধ্যে। এক্ষুনি উঠে গিয়ে ফ্রিজটা খুলে জলের বোতলগুলো টেনে টেনে 4 বোতল জলই খেয়ে নিতে পারেন শচীনাথ। কিন্তু সেটা কি ভালো দেখাবে? শচীনাথ ভাবলেন এ কথা। যদিও শচীনাথ এখন ভালো করে মনে করতে পারছেন না সারাদিন কার সঙ্গে ঘুরেছেন, কার কার সঙ্গে কথা বলেছেন,
তবুও এ কথাটা মনে এলো শচীনাথের। ভালো দেখাবে সেটা? গতকাল রাত্রে যার ছেলে খুন হয়েছে, আর সারাদিন সেই খুনের তদারকি করে করেই কেটেছে যার, নিজের চোখে শনাক্ত করে লিখে আসতে হয়েছে যাকে, হ্যাঁ, আমার পুত্র পার্থনাথ, বয়স 22, পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্র। কাল রাত্রে যখন খেতে বসতে যাচ্ছিল, কে বা কারা বাইরে থেকে ডেকে নিয়ে যায়, আর ফেরেনি। সেই লোক নিজেই গটগট করে ওপরে উঠে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল খাবে? ছি ছি। তাছাড়া সেই অন্য কথাটা, যেটা এখনো কেউ জানে না, সেটা প্রকাশ পেয়ে গেলে কি বলবে তখন লোকে শচীনাথকে? তবে কি কাউকে ডেকেই তার কাছে এক গ্লাস জল চাইবেন শচীনাথ? সেটা ভালো দেখাবে? আশ্চর্য! পার্থনাথের সেই বড় বড় চোখ, এলোমেলো চুল, বুদ্ধি উজ্জ্বল মুখ। ছেলেটা খুন হয়ে গেল, তবু শচীনাথ নামের লোকটা বসে বসে ভাবছে কিসে ভালো দেখাবে, কিসে ভালো দেখাবে না। কিন্তু জল যে চাই। শচীনাথ মনে জোর আনতে চেষ্টা করলেন। শচীনাথ ফটিককে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু কই, গলা দিয়ে কোনো আওয়াজ বার হচ্ছে না কেন? শচীনাথের গলায় কি কেউ বান মেরেছে? মন্ত্রবান? তাই বোবায় ধরেছে শচীনাথকে। শচীনাথ তবে কি করবেন? শচীনাথ প্রার্থনা করতে লাগলেন কেউ একজন আসুক এ ঘরে। হয়তো এমন একান্তভাবে চাইলে তার ফল ফলে। তাই ফটিকই এলো, চোরের মতো দরজায় এসে দাঁড়ালো। শচীনাথ হাতে স্বর্গ পেলেন, বললেন, এক গ্লাস জল দে। ফটিক সসংকোচে বলল, পিসিমা বলতেছে হাত মুখ ধুতে, জামা কাপড় ছাড়তে। যা বলছি কর। হঠাৎ প্রায় ধমকে উঠলেন শচীনাথ, জল দে। ফটিক তাড়াতাড়ি চলে গেল। একটু পরে ফ্রিজ খোলার শব্দ পেলেন শচীনাথ। শচীনাথের মনে হলো এই শব্দটা যে এত মধুর তা তো কই কোনোদিন জানতেন না। ফটিক একটা বোতলি হাতে নিয়ে এসে আরো চোরের মতো দাঁড়ালো, বলল, গেলাস খুঁজে পাচ্ছি না। পাচ্ছিস না? ভালো হয়েছে। প্রায় ওর হাত থেকে ছিনিয়ে নিলেন শচীনাথ ঠান্ডা কনকনে সেই জলের বোতলটা। জলটা নামতে লাগলো একটা মরুভূমির সড়ক দিয়ে, সব ঠান্ডা করতে করতে। শচীনাথ ভাবলেন, মন প্রাণ আত্মা স্নেহ ভালোবাসা শোক এ সমস্তই মিথ্যে, ভুয়ো। যা সত্য তা হচ্ছে শরীর, শরীরই প্রভু, ওরা দাস মাত্র। তা না হলে ওই জলের ধারাটা গলায় ঢালার সঙ্গে সঙ্গেই শচীনাথের কেন মনে হলো সব কষ্টের শান্তি হয়ে গেল। বোতলটা ফটিকের হাতে ফিরিয়ে দিতে গিয়ে হঠাৎ ছেলেটাকে খুব শুকনো আর মলিন লাগলো। বললে, এখনো খাসনি বুঝি? ফটিক চমকে উঠল। ফটিক অবশ্যই এই মমতা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। চমকে ওঠার পর ফটিক আস্তে মাথা নাড়ল। শচীনাথ আবার বললেন, রান্না হয়নি বুঝি? সকলের ওপর শরীর বইকি, নচেত জল খাবার সঙ্গে সঙ্গেই শচীনাথ এমন একটা অতি স্বাভাবিক প্রশ্ন করতে পারেন? ফটিক কান্না চাপা গলায় বলল, ও বেলাও হয় নাই। ও, তোরা তাহলে আজ কেউই খাসনি?
আমি আর বামুন ঠাকুর মুড়ি খেয়েছিলাম। শচীনাথ ফট করে বলে বসলেন, আর তোদের মা? মা? ফটিক উদ্দীপ্ত গলায় বলে উঠল, মা তো জলের ফোঁটাটিও দাঁতে কাটে নাই। পিসিমা বরফ দিয়ে শরবত করে এনে সাধ্যি সাধনা করতে এসেছিল, মা রাগ করে কলতলায় ফেলে দিল। বরফ দেওয়া শরবত কলতলায় ফেলে দিল? শচীনাথ স্তব্ধ হয়ে গেলেন। শচীনাথের নিজেকে খুব ক্ষুদ্র, অধম, দিনহীন মনে হলো। এরপর আর লীলার কাছে মুখ দেখাবার মুখ কি রইল শচীনাথের? শচীনাথ কি ফটিককে নিষেধ করে দেবেন? আমি তোর কাছে জল চেয়ে খেয়েছি বলিস না কাউকে। তার মানে আরও ছোট হয়ে যাবেন শচীনাথ, আরও অধম? তবে কি একটু ঘুরিয়ে বলবেন? চানের আগে জল খেয়েছি শুনলে পিসিমা রাগ করবে, বুঝলি? জলের কথা বলিস না কাউকে, এটা বলা যায়। ফটিকও ধরতে পারবে না মূল কথাটা কি। অথবা যদি এভাবে বলা যায়, গতকাল রাতে শচীনাথের বড় ছেলে খুন হয়েছে, আর সেই খুনের আসামি হিসেবে শচীনাথের ছোট ছেলে ধরা পড়েছে। তবু শচীনাথ মনে মনে পেঁচ কষছেন, মিছে কথাটা কিভাবে বললে ভালো দেখায়। শচীনাথের বড় ছেলের কথা অনেকে জেনে ফেলেছে, এরপর সবাই জানবে। হয়তো কালকের কাগজে নামটাম দিয়েই ছেপে দেবে। কিন্তু শচীনাথের ছোট ছেলের কথা কেউ জানে না এখনো, বাদে শচীনাথের সঙ্গীরা। কে যেন তারা? শচীনাথের ভাগ্নে, শালা আর বন্ধু, তাই না? তারা কি রাষ্ট্র করে বেড়াবে কথাটা? বলবে, পুলিশ আজকাল খুব করিতকর্মা হয়েছে, খুনের সঙ্গে সঙ্গেই খুনিদের ধরে ফেলেছে। আসার কথা, 3-4টে ছেলে ছিল, সব কটাকেই ধরেছে ঝপ করে। তাদের মধ্যে শচীনাথের ছোট ছেলে শক্তিনাথও রয়েছে, যার বয়স 18, পার্ট 1 পরীক্ষা দিয়েছে এবছর। শচীনাথের বড় ছেলের খবরটা কিছুই অবিশ্বাস্য নয়, শহরের নিত্য ঘটনা। কিন্তু ছোট ছেলের খবরটা, এর চাইতে অবিশ্বাস্য খবর জগতে আর আছে নাকি? অতএব সেইটা নিয়ে আন্দোলন উঠবে শহর জুড়ে। লীলার কানেও যাবে। শচীনাথের শালা তার ভাগ্নের জন্যে জামিন দিতে চেয়েছিল, অনেক ধরাধরি করেছিল, পুলিশ রাজি হয়নি। রাজি হলে আপাতত খবরটা লীলার কাছে লুকোনো যেত। এখন কিভাবে কথা সাজিয়ে? আবার সেই কথা সাজানোর কথাই ভাবলেন শচীনাথ। ওরা অবশ্যই বলেছে কোথাও একটা কিছু গোলমাল ঘটেছে, এ হতেই পারে না। বলেছে নিমাই, নিধু আর দেবেশ, কিন্তু শচীনাথের সে কথা মনে হচ্ছে না। শচীনাথের মনে হচ্ছে কোনোখানে কিছু গোলমাল হয়নি। অথচ শচীনাথের ছোট ছেলে শক্তিনাথের কাল ওখানে থাকার কথা নয়, শক্তিনাথের কলকাতাতেই থাকার কথা নয়। পরশু সকালে ছোট একটা সুটকেস নিয়ে বেরিয়ে গেছে শক্তিনাথ, 3-4 জন্য কলকাতায় যাচ্ছি বলে। পরশু থেকে কাল, এটা কি 4 দিন হয়ে যায়? তাই মনে করতে হবে ফিরে আসার পথে পুলিশ শুধু শুধু ওকে, যদিও নিধু তাই বলছিল। শচীনাথ বলেছিলেন, বেহালাটা মহিষাদল থেকে ফেরার পথে নয় নিধু। হ্যাঁ, মহিষাদল যাচ্ছি বলেই বেরিয়েছিল পরশু শক্তি। খামোকা 4 দিনের জন্যে বাইরে যাওয়ার খবরে শচীনাথ অবশ্য খুব প্রীত হননি। ভেবেছিলেন, মস্তানিটা বড্ড বেড়েছে, খরচা তো করবি বাপের পকেট ভেঙে।
অথচ কি তালেবর ভাব। তবু মুখ ফুটে বলেননি এসব সেকালের বাপেদের মতো। শচীনাথ শুধু বলেছিলেন, হঠাৎ কলকাতার বাইরে? জায়গাটা কোথায়? শক্তিনাথ বেড়াতে যাবার মতো কোনো জায়গার নাম করেনি। বেশ জোরালো গলায় বলেছিল, মহিষাদলের নাম শুনেছেন? মহিষাদলের নাম শুনিনি, অবাক হয়ে উচ্চারণ করেছিলেন শচীনাথ। তবে আর কি, বলে টকটক করে নেমে গিয়েছিল শক্তিনাথ সরু সরু লগবগে দুটো পায়ে। হলো তো, লীলা বলেছিল। হলো গাল বাড়িয়ে চর খাওয়া? শচীনাথ সেই সময় চেঁচিয়ে উঠেছিলেন, তার মানে ছেলে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতেও পাবো না? না, পাবে না, সে আইন নেই আর আজকাল। আইন নেই, অতএব চুপ করে যেতে হয়েছিল শচীনাথকে। অথচ অন্য আইনগুলো এখনো ঠিক আগের মতোই আছে। পার্থ বেরিয়ে গিয়ে আর ফিরল না দেখে সেকালের বাপের মতোই রাত 12টায় কলকাতার শহর চষতে হলো শচীনাথকেই। খোঁজ নিতে হলো থানায় থানায়, হাসপাতালে হাসপাতালে। তারপর চরম খবর জেনে ফেলার পর বহু যন্ত্রণার ভেলায় চড়ে অগাধ সমুদ্রের মতো একটা দিনকে পার করে একখানা মরুভূমি সঙ্গে নিয়ে ফিরতে হলো। এসবের বদল নেই একালে। সমস্ত ঘটনাটা ছবির মতো সাজাতে চেষ্টা করলেন শচীনাথ সেই গতকালকে রাত 9টা থেকে। পড়তে পড়তে উঠে এসেছিল পার্থ। বলেছিল, মা, আমায় খেতে দিয়ে দিতে বলো তো। বরাবরই এইরকম বলে পার্থ। ছেলেবেলা থেকেই খিদে পেলে আর 1 মিনিট দাঁড়াতে পারে না সে। লীলা ঠাকুরকে ডেকেছিল। ঠিক সেই সময়ে পার্থকেও বাইরে কে ডাকল। ফটিক এসে বলল, বড় দাদাবাবু, আপনাকে একটা ছেলে ডাকতেছে। ছেলে ডাকতেছে? লীলা রেগে বলেছিল। তাহলে তো হয়ে গেল খাওয়া। ভয়ানক একটা অশুভক্ষণে হয়তো এই অশুভ কথাটা উচ্চারণ করেছিল লীলা। তুমি দাও না, আমি আসছি, বলে নেমে গিয়েছিল পার্থ নামের ছেলেটা, আর উঠে আসেনি। অনেকক্ষণ পরে লীলা বলেছিল, ফটিক, দেখে আয় তো, রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে এখনো এত গল্প হচ্ছে বড় দাদাবাবুর। ফটিক অম্লান কণ্ঠে বলল, রাস্তায় দাঁড়িয়ে কেন হবে? বড় দাদাবাবু তো ছেলেটার সঙ্গে বেরিয়ে গেল। বেরিয়ে গেল? খেতে দিতে বলে বেরিয়ে গেল? লীলা হাঁপসে এসে বলল, হগো, তুমি একটু বেরিয়ে দেখো না। খেতে চাইল, হঠাৎ কে এসে ডাকল, কার সঙ্গে বেরিয়ে গেল, এখনো ফিরল না। আমার বড় ভাবনা হচ্ছে। শচীনাথ বলেছিলেন, ভাবনা করার আইনটা তাহলে উঠে যায়নি এখনো? লীলা ধিক্কার দিয়ে বলল, ছি ছি, এই সময় তুমি আমার সঙ্গে শোধ নেওয়া নিই করছো? তুমি না বাপ? তাও তো বটে। শচীনাথ তাই বেরিয়ে গিয়েছিলেন। দোকান টোকান তো সবই বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তা ছমছমে হয়ে এসেছিল। শচীনাথের বুকের মধ্যেটা হিম হিম হয়ে গিয়েছিল। শচীনাথ পাড়ার যাকে যাকে দেখতে পেয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন। কেউ বলেছিল দেখেনি, তো কেউ বলছিল হ্যাঁ, একটু আগে দেখেছিলাম বটে একটা পটকা মতো ছেলের সঙ্গে যেতে। তারপর পাশের পড়শি ভবেশবাবুর বাড়ি থেকে ফোন করতে শুরু করেছিলেন মনে পড়ছে। ফোনের পর ফোন। তারপর না, আর কিছু মনে পড়ছে না, সব ঘুলিয়ে যাচ্ছে।
মনে করতে পারছেন না পুলিশ কখন এসে জিজ্ঞেস করল, আপনার আরও একটি ছেলে আছে না? কি নাম তার? কত বয়স? মনে করতে পারছে না নিধু কখন এসে বলল, হ্যাঁ, আমি ওদের সঙ্গে গিয়ে নিজের চোখে দেখে এলাম, শক্তি। শুধু মনে করতে পারছেন এখুনি ফেরার পথে নিধু বলেছিল, কোথাও কিছু একটা গোলমাল ঘটেছে, এ হতেই পারে না, অসম্ভব, হয়তো ওখান থেকে আগেই চলে আসছিল পথে। আর শচীনাথ বলেছিলেন, বেহালাটা মহিষাদল থেকে ফেরার পথ নয় নিধু। তারপর আবার সব ঘুলিয়ে যাচ্ছে। ওরা কি শচীনাথের হাত ধরে এই সোফাটায় এনে বসিয়ে দিয়েছিল? হঠাৎ বেখাপ্পাভাবে মনে পড়ল, ফটিক নামের খিদে কাতুরে ছেলেটা আজ শুধু মুড়ি খেয়ে আছে। আবার হঠাৎ মনে পড়ল, সুষমা বরফ দিয়ে শরবত করে এনে সাধ্য সাধনা করেছিল লীলাকে। লীলা সেই মহামূল্য বস্তুটি কলতলায় ফেলে দিয়েছে। শচীনাথকে যদি কেউ এখন সেই জিনিসটা এনে দিত। শচীনাথের আবার ভিতরটা ধুলো হয়ে উঠছে, কিন্তু শচীনাথের কাছে কেউ আসছে না। অথচ সুষমা শচীনাথেরই বোন। তার মানে শচীনাথকে ওরা লীলার চেয়ে বেশি ভয় করছে। তার মানে ওরা দ্বিতীয় খবরটাও শুনেছে, কিন্তু লীলা তাকেও শুনিয়ে ফেলেনি তো? তাই কি হতে পারে? ওরা মানুষ তো না পাষাণ? বাবু, পিসিমা বলছে চান করে নিন, চায়ের জল চাপিয়েছে। চায়ের জল? হঠাৎ যেন একটা ছুতো পান শচীনাথ দোতলায় উঠে যাবার, যে জায়গাটা তাকে টানছে এতক্ষণ ধরে। শুধু হঠাৎ সিঁড়ির মাঝামাঝি ঘরটায় ঢুকে পড়েছেন বলে লজ্জায় আর যেতে পারছেন না। এবার শচীনাথ বাকি সিঁড়ি কটা উঠে গিয়ে ভাঙা ভাঙা গলায় চিৎকার করে উঠলেন, কেন? আমার জন্যে চায়ের জল কেন? খুব শীতল হয়ে ফিরেছি আমি, তাই আমাকে আর বরফ দেওয়া শরবত টরবত দেবার দরকার নেই, কেমন? নিজের গলাটা নিজের কানে কি বিশ্রী বেসুরো লাগলো, সুষমারও লাগলো। তবু স্বর, যাতে ভরসা ফেরে। স্তব্ধতা ভয়ঙ্কর, শব্দহীনতা যেন প্রেতের মতো গলা টিপে মারতে আসে। সুষমা তার দাদার কণ্ঠস্বর শুনে সাহস করে এগিয়ে এলো, অস্ফুটে বলল, রাত হয়ে গেছে তাই। ও তাই? তা সারাদিন ধরে আমার গলায় কেউ ঠান্ডা জল ঢেলেছিল বলে মনে হচ্ছে? সুষমা বোধহয় তার দাদার গলার মধ্যেকার সেই ধুলোটা দেখতে পেল। সুষমা অস্ফুটে বলল, এক্ষুনি আনছি। আরও একটু কথা বললে সুষমা, আরও অস্ফুটে, ওরা এসে চা খেতেই চাইল কি না? ওরা কারা? ওরা মানে কি? ও, নিমাই, নিধু, দেবেশ। ওরা তাহলে শচীনাথকে নামিয়ে দিয়ে চলে যায়নি। ওরা এসেছে, বসেছে, চা খেয়েছে। হয়তো এরপর এ বাড়িতে রাতের খাওয়াটাও খাবে, রান্না টান্না হবে। হঠাৎ আবার ফটিকের কথা মনে এলো শচীনাথের। রান্না হলে ফটিকটাও খেতে পাবে। আশ্চর্য, শচীনাথ কি পাথরে গড়া? শচীনাথের একটা ছেলে খুন হয়ে মর্গে রয়েছে, আর বাকি ছেলেটা সেই খুনের আসামি হয়ে হাজতে রয়েছে। অথচ শচীনাথ কিনা ফটিকের খাওয়ার কথা চিন্তা করছেন, যে ফটিক বাড়ির একটা ছোঁড়া চাকর বই নয়। দাদা,
সুষমা এসে দাঁড়ালো বড় কাঁচের গ্লাসে এক গ্লাস শরবত নিয়ে। শচীনাথের ইচ্ছে হলো গ্লাসটার ওপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু সব গোলমাল হয়ে গেলেও এক একটা জায়গা বেশ পরিষ্কার রয়ে গেছে বলেই শচীনাথের মনে হলো লীলার কথা জিজ্ঞেস করার এই সুযোগ, লীলার কাছে গিয়ে পৌঁছবার এই মাহেন্দ্রক্ষণ। তাই হাতটা না বাড়িয়েই বললেন, বৌদি একটু জল মুখে দিয়েছে? বৌদি মানে অবশ্য তোদের বৌদি। সুষমার হঠাৎ খুব গোপনে একটু হাসি পেল। তবু সুষমা খুব ম্রিয়মাণ গলায় প্রায় অপরাধিনীর মতোই বলল, বলে বলে হার মেনে গিয়েছি, রাগ করলেন? রাগ মানে? রাগ করার কি আছে? বলে যেন নিজেই রাগ করে হুড়মুড়িয়ে ঢুকে গেলেন শচীনাথ নিজের শোবার ঘরে। কাল থেকে যে ঘরটা আর চোখে দেখেননি। রাগের ছুতোয় প্রথম কথাটা বলে ফেলা সহজ হবে বলেই বোধ করি শচীনাথের অমন হুড়মুড়িয়ে ঢুকে আসা। কিন্তু ঢুকে এসে হঠাৎ চড়াৎ করে একটা সত্যি রাগের আগুন শচীনাথের সমস্ত স্নায়ু শিরায় দপদপিয়ে জ্বলে উঠল। চিৎকার করে বলে উঠতে ইচ্ছে হলো শচীনাথের, ও তাই তাই অত বিলাসিতা তোমার? শরবতের গ্লাস কলতলায় ঢেলে দেবার বিলাসিতা? ইচ্ছে হলেও বলে ওঠা যায় না। পৃথিবীর চরমতম অবিশ্বাস্য ঘটনায় সব কিছু গোলমাল হয়ে গেলেও ভালো দেখানো আর ভালো না দেখানোটা কিছুতেই চলে যাবে না। তাই চিৎকারটাকে চেপে রাখলেন শচীনাথ। আগুনটাকে সংহত করতে চেষ্টা করলেন, কিন্তু এত বড় অনিয়ম দেখে কি সেটা করা যায়? অনিয়ম নয়, শুধু অনিয়ম কেন, যেন অশ্লীলতা। এখনো শচীনাথের ঘর সেই আগের মতোই সাজানো পরিপাটি, তেমনি বাহারি সুজনি পাতা খাট, সেই তেমনি দেরাজের ওপর ছোট ছোট কাঠের পুতুলের শাড়ি, সেই টেবিলে টাইম পিসটার পাশে দুটি কাঁচের পাখি, দরজার সামনের দেয়ালে লীলার বাল্যকালের বোনা কার্পেটের নিসর্গ দৃশ্য, কাঁচের আলমারিতে বহুবিধ শৌখিন দ্রব্য সম্ভার, যা নাকি লীলার আজীবনের সঞ্চয়, সব ঠিকঠাক রয়েছে, কোথাও কিছু নড়চড় নেই। আর ঠিক আগের মতো, বরাবরের মতো, মাথার ওপর ফুল ফোর্সে পাখা খুলে ফর্সা শাড়ি পরে খাটের ওপর শুয়ে আছে লীলা। এত অনিয়ম সহ্য করা সহজ? অথচ আসলে সত্যিই কিছু অনিয়ম নয়। সংসারে আকস্মিক একটা দুর্ঘটনা ঘটলেই কি লোকে ঘর সংসারের সব কিছু ভেঙে চুরে ফেলে ছড়িয়ে তছনছ করে দেয়? শোবার জায়গায় শোয় না, বসার জায়গায় বসে না, নাকি পরার জামা কাপড়গুলো ধুলো মাখিয়ে ময়লা করে নেয়? শচীনাথ এই যুক্তিসঙ্গত কথাটা ভাবলেন না। শচীনাথের চোখের সামনে গত রাত্রি থেকে আজ সারাদিনের অজস্র কদর্য কুৎসিত বিভৎস দৃশ্য ভেসে উঠল। শচীনাথের পেটের মধ্যে থেকে আবার কাঠবমি ঠেলা দিয়ে উঠল। শচীনাথ হঠাৎ কর্কশ গলায় বলে উঠলেন, শরবত খাওয়া হয়নি কেন? এই কথাটাই বলতে চেয়েছিলেন শচীনাথ। এই বলতেই অমন রাগের ছুতো করে চলে এসেছিলেন, কিন্তু এইভাবে বলতে চেয়েছিলেন কি? লীলা অবশ্যই এর জন্যে প্রস্তুত ছিল না। লীলা ঠিকরে উঠে বসল, বলল, তুমিও এই কথা বলছো? বলবো না কেন? জল তো খেতেই হবে, এরপর চেয়ে খেতে হবে।
মরুভূমির বালিতে ভেতরটা ভর্তি হয়ে যাবে না? লীলার মনে হলো এখনো বোধহয় শচীনাথের চলছে সেই শোধ নেওয়া। লীলা তীব্র তীক্ষ্ণ কান্নায় ভেঙে পড়ে বলল, পার্থ আমার খেতে চেয়ে চলে গেল, আর এলো না। তবু আমি খাবো? যতক্ষণ না সেই খুনি শয়তানকে খুঁজে এনে উচিত শাস্তি দিচ্ছ তোমরা, ততক্ষণ আমি। শচীনাথের মধ্যে আবার সেই আগুনের শিখাটা চড়াত করে উঠল। শচীনাথের মনে হলো এই মুহূর্তে ওই শোকের বিলাসিতাটি ভেঙে দিতে পারেন তিনি। সে অস্ত্র তাঁর হাতেই আছে। অথচ একটু আগে কথা সাজাচ্ছিলেন শচীনাথ, যাতে লীলার কাছে সেই দ্বিতীয় খবরটা না পৌঁছয়। তার মানে ফুল ফোর্সে খোলা পাখার নিচে ফর্সা শাড়ি পরে বিছানায় শুয়ে থাকা লীলাকে দেখে তার হিংসে হলো। একদা যে তিনি লীলাকে প্রাণাধিকাশু সম্বোধনে চিঠি দিতেন সেটা ভুলে গেলেন। তবু শচীনাথ হইচই করে কিছু বললেন না। শান্ত গলায় বললেন, সেই উচিত শাস্তিটা দিলে পার্থ ফিরে আসবে? জানি জানি, আসবে না জানি। লীলা উন্মাদের চোখে চেয়ে বলল, তবু তাতে আমার এই জ্বালাটা জুড়োবে। জুড়োবে বুঝি? শচীনাথ যেন ব্যঙ্গের গলায় বলে ওঠেন, তাহলে তো দিতেই হয় খবরটা। খুঁজতে হবে না, পাওয়া গেছে সেই শয়তানকে। পাওয়া গেছে? পাওয়া গেছে তাকে? কোথায় কোথায় সে? শচীনাথ বলে, হাজতে। হাজতে? তুমি দেখে এসেছো তাকে? জিজ্ঞেস করেছ পার্থ তার কি করেছিল? জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করনি? লীলা ডুকরে ওঠে, কি পাষাণ প্রাণ গো তোমার! আমায় নিয়ে চলো, আমি গিয়ে তাকে দেখি। দেখতে হবে না। শচীনাথ যেন একটা দ্রষ্টব্য বস্তু দেখছেন। ধীরে ধীরে রেখে রেখে, অনেক দেখেছ তাকে? অনেক দেখেছি। লীলা হঠাৎ ভয় পেয়ে যায়, খুব ভয়। লীলার কান্না থেমে যায়। লীলার গলা থেকে অস্ফুট একটা শব্দ ওঠে, কে? তোমার ছোট ছেলে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।